নমস্কার, আজ ৩০শে আগস্ট। খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। জানাবো আজকের গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, তিলোত্তমার খুন এবং ধর্ষণের আসল অকুস্থল কি এমার্জেন্সি? আর.জি. কর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর পর ভাইরাল অডিও ক্লিপ, ফের শুরু বিতর্ক। মমতার ব্যঙ্গের শুভেচ্ছা অমিতকে, মমতাকে পাল্টা ব্যঙ্গের সুর, শুভেচ্ছা শুভেন্দুর। আইন প্রণয়নে কতটা হাত পা বাঁধা মুখ্যমন্ত্রী, নাকি শুধুই রাজনীতি? নির্যাতিতার দেহ ঢাকা চাদর বারবার বদল, আর.জি. কর কাণ্ডে এবার নয়া রহস্য। গুজরাটের বন্যা পরিস্থিতি, নিহত ২৬, আগামী কয়েকদিনে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা। এবারে আসছি বিস্তারিত খবরে। তার আগে অনুরোধ করব, আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের নিত্য নতুন আপডেট পেতে সঙ্গে থাকুন। আর.জি. কর হাসপাতালে এমার্জেন্সি ডিপার্টমেন্ট ভাঙচুরের মূল কারণ হয়তো ওটিই ছিল, মূল অকুস্থল। সম্ভবত খুন এবং ধর্ষণের ঘটনাটি এখানেই সংঘটিত হয়েছিল। 14 তারিখে ভাঙচুরের সময় এমার্জেন্সি ডিপার্টমেন্টটি সম্পূর্ণরূপে যদি ভেঙে দেওয়া হয়ে থাকে, তাহলে বর্তমানে সিবিআই এর কাছে এটা বলতে হয় যে সমস্ত তথ্য প্রমাণ সকল কিছু বিনষ্ট হয়ে গিয়েছে। অত্যন্ত ঠান্ডা মাথায় এই কাজ হয়তোবা করা হয়েছে, কারণ তথ্য অনুসারে নির্যাতিতার পিতার কাছে যে 3বার ফোন কল গিয়েছিল হাসপাতাল থেকে, তার মধ্যে একবার একটি মহিলা নিজেকে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট করে পরিচয় দেন এবং বলেন, আপনারা যত দ্রুত সম্ভব এমার্জেন্সিতে চলে আসুন। তাহলে কি এটা মেনে নিতে হয় যে নির্যাতিতা এমার্জেন্সিতে তখনও পর্যন্ত জীবিত ছিলেন? আমাদের প্রশ্নের মূল বিষয়টি স্পষ্টতই একটি গম্ভীর এবং তদন্তাধীন ঘটনা সম্পর্কে। যদি ধর্ষণ এবং খুনের ঘটনা আর.জি. কর হাসপাতালের এমার্জেন্সি ডিপার্টমেন্টে ঘটেই থাকে, তাহলে যদি ভাঙচুরের ফলে ওই ডিপার্টমেন্টের প্রমাণসমূহ নষ্ট হয়ে গিয়ে থাকে, তবে এটি তদন্তের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। সিবিআই বা অন্য যে কোনো তদন্তকারী সংস্থা সাধারণত তথ্য সংগ্রহে যথাযথ প্রমাণ এবং বিবরণ ব্যবহার করে। এছাড়াও নির্যাতিতার পিতার কাছে ফোন কলের ঘটনা এবং একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের পরিচয়ে যিনি দ্রুত এমার্জেন্সিতে আসতে বলেছেন, এটিও তদন্তে একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। যদি নির্যাতিতা তখনও জীবিত ছিলেন, তবে তা প্রমাণ করার মতন উপাদানগুলো সঠিকভাবে সংরক্ষণ করা উচিত ছিল। তদন্তকারীরা এই ধরনের বিবরণ বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে চেষ্টা করবেন। এই ধরনের ঘটনা সম্পর্কে আরও নিশ্চিত তথ্য জানার জন্য তদন্তকারী সংস্থার রিপোর্ট বা আদালতের রায় অপেক্ষা করা উচিত। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা এই ধরনের জিজ্ঞাসা উত্থাপন করছে। সঞ্জয়ের অবস্থান। সঞ্জয় যদি সেমিনার রুমে ছিলেন বা সেখানে গিয়েছিলেন, তবে কেন এবং কিভাবে সেটি ঘটেছিল? তার গতিবিধি এবং অবস্থান তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। মৃতদেহ স্থানান্তর। এমার্জেন্সি থেকে মৃতদেহ সেমিনার হলে নিয়ে যাওয়ার কারণ কি? এটি একটি সাধারণ প্রক্রিয়া, নাকি ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য বা প্রমাণ লুকানোর জন্য চেষ্টা করা হচ্ছে? পরিস্থিতি সাজানো হওয়ার সম্ভাবনা। ঘটনাগুলি যদি পরিকল্পিতভাবে সাজানো হয়ে থাকে, তাহলে এর পিছনে উদ্দেশ্য কি ছিল এবং এর সাথে কারা কারা জড়িত থাকতে পারে তাও গভীরভাবে বিশ্লেষণ করা জরুরি। এখন এই ঘটনা এবং প্রশ্নগুলি সঠিক উত্তর তদন্ত এবং প্রমাণের ভিত্তিতেই পাওয়া যাবে বলে আমরা মনে করছি। তদন্তকারী সংস্থাগুলি যদি পুরো পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন, তবে এর উত্তর খুঁজে পাওয়া সম্ভব হতে পারে। পরবর্তী খবর হলো, মমতার ব্যঙ্গের শুভেচ্ছা অমিতকে, মমতাকে পাল্টা ব্যঙ্গের শুভেচ্ছা শুভেন্দুর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সন্ধ্যায় এক্স বার্তায় মুখ্যমন্ত্রীকে লিখেছেন, অভিনন্দন ব্যর্থ মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী। আপনার ভাইয়েরা রাজনীতিবিদ হয়নি, তবে নিচের পদগুলো পেয়েছেন। অজিত ব্যানার্জি ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, বাবুন ব্যানার্জি সভাপতি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন গ্রাউন্ড সেক্রেটারি, মোহনবাগান ফুটবল ক্লাব সভাপতি, পশ্চিমবঙ্গ হকি অ্যাসোসিয়েশন সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য টেবিল টেনিস সভাপতি, পশ্চিমবঙ্গ অপেশাদার বক্সিং সমিতি সভাপতি, পশ্চিমবঙ্গ কাবাডি অ্যাসোসিয়েশন ক্রীড়া প্রদর্শনের এই লোভনীয় পদ অনেক রাজনীতিবিদই চেয়েছেন। আপনার ভাইয়েরা সত্যি খুবই শক্তিশালী হয়ে উঠেছেন। আমি সত্যি তাদের কৃতিত্বের জন্য আপনাকে অভিনন্দন জানাই, ধন্য। বৃহস্পতিবার বিকেলের দিকে এক্স হ্যান্ডেলে অমিত শাহর উদ্দেশ্যে দীর্ঘ পোস্ট করেন মমতা। অমিত শাহর পুত্র জয় শাহ সদ্য আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জয় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে ছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আইসিসি চেয়ারম্যান হয়েছেন। তাকে ও তার পিতা অমিত শাহকে সেই জন্যই অভিনন্দন জানান মমতাও।
আর.জি. কর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর পর ভাইরাল অডিও ক্লিপ, ফের শুরু বিতর্ক। চিকিৎসককে খুন, ধর্ষণ, আর.জি. কর মেডিকেল থেকে তিনবার ফোনের তিনবার বয়ান। মেয়ের দেহ উদ্ধারের পর আর.জি. কর মেডিকেল থেকে পেয়েছেন তিনবার ফোন, তিনবার তিন রকম বলা হয় হাসপাতালের তরফ থেকে। জানিয়েছিলেন নির্যাতিতার বাবা। ফোনে কথোপকথনের 3টি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। প্রথমবার বলা হয় মেয়ের শরীর খারাপ, দ্বিতীয়বার অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে ফোন, দ্রুত হাসপাতালে যেতে বলা হয় নিহত নির্যাতিতার বাবা মাকে, তৃতীয়বার ফোন করে বলা হয় মেয়ে হয়তো আত্মহত্যা করেছে। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে মালদায় এভিপি এর ডিএম অফিস ঘেরাও, কর্মসূচি ঘিরে তুল কালাম কাণ্ড, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা এভিপি এর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, যে চাদর দিয়ে কভার করা হয়েছিল সেটা নীল। আমাদের ফটো ভিডিওগ্রাফ তিনটেতেই চাদরের রং লাল। ইন্টিকোয়েস্টের সময় চাদর নীল ছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন সিবিআই এর কাছে চলে যায় তার মধ্যে কিন্তু সেম কালার আছে, অন্য কোনো কালারের কোনো এভিডেন্স নেই, অন্য কোনো কালার আমাদের রেকর্ডে নেই, আমাদের সিজার লিস্টে সেটা নীল, সবুজ বা অন্য কিছু নয়। যেটা লাল সেটা আলাদা সিজার আগে পাওয়া গেছে, সবুজের কোনো অস্তিত্ব নেই। যেটা লাল বলছেন ওটা চাপা দেওয়া নয়। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে পরিবারের মধ্যে ফোনের কথোপকথন ভাইরাল নিয়ে নির্যাতিতার বাবা বলেন, কোথা থেকে কিভাবে ভাইরাল হয়েছে আমরা জানি না, এর দায় আমরা নেব না। ফোনের কণ্ঠস্বর তারই কিনা সে ব্যাপারে নির্যাতিতার বাবার বক্তব্য, আপনারা বলছেন বটে, তবে আমি দেখিনি। এই বিষয়টি তদন্তে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমের সামনে এমনই মন্তব্য করেন নির্যাতিতার বাবা মা। অন্যদিকে আইন প্রণয়নে কতটা হাত পা বাঁধা মুখ্যমন্ত্রীর, নাকি শুধুই রাজনীতি? আর.জি. কর কাণ্ডে রাজ্য জুড়ে শোরগোল পড়েছে। দোষীদের শাস্তি চেয়ে সরব সাধারণ মানুষ থেকে বিশিষ্ট জনেরা ফাঁসির সাজা চাইছেন মুখ্যমন্ত্রীও। এরকম নৃশংস ঘটনার দোষীদের দ্রুত শাস্তি দিতে আইন আনতে চাইছে রাজ্য। ধর্ষণের মতো নৃশংস ঘটনায় দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন সমস্ত বঙ্গবাসী। আর এই পরিপ্রেক্ষিতে রাজ্যে ধর্ষণ বিরোধী বিল আনতে উদ্যোগী হয়েছে মমতা সরকার। বুধবার রাজ্যের মন্ত্রিসভাও ওই বিলে অনুমোদন দিয়েছে। 3 সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ করা হয়। এই অবস্থায় একাধিক প্রশ্ন উঠেছে। ধর্ষণের মতন ঘটনায় শাস্তির জন্য কেন্দ্রীয় আইন রয়েছে, তারপরেও কি কোনো রাজ্য পৃথক ধর্ষণ বিরোধী আইন আনতে পারে? উল্লেখ্য, বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল আনার প্রস্তাবে গ্রিন সিগন্যাল মন্ত্রিসভায়। বিধানসভায় পেশের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। সূত্রের খবর, বিধানসভায় বিল পেশ হতে চলেছে আগামী 3রা সেপ্টেম্বর। ইতিমধ্যেই আইনের ড্রাফট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে 2 তারিখ থেকে রয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন। 3 তারিখ অর্থাৎ অধিবেশনের দ্বিতীয় দিনে পেশ হবে বিল। এদিকে এই দিন মমতা বলেছেন, আমি পরের সপ্তাহে অধ্যক্ষকে বলে অধিবেশনের ডাক দেব। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষ থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসির পক্ষে এই বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। তবে এরপরই সুর চড়াতে দেখা গিয়েছিল রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে। খোঁচা দিয়ে বলেন, আমি জানি রাজার পাঠ, রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবেন ঘন্টার পর ঘন্টা, এই বিল সই করতে হবে, আর রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবে, দায়িত্ব সারলে হবে না। তার এই মন্তব্য নিয়ে যখন জোরদার চাপানুতর চলছে রাজনীতির পাড়ায়, তখন জানা গেল ক্যাবিনেট বৈঠকের নতুন সিদ্ধান্তের কথা। অপরদিকে আজকের গুরুত্বপূর্ণ খবর হলো, নির্যাতিতার দেহ ঢাকা চাদর বারবার বদল। আর.জি. কর কাণ্ডে এবার নয়া রহস্য। আর.জি. কর মেডিকেলে নিহত নির্যাতিতার দেহ ঢাকা ছিল কী রঙের চাদরে? এই বিষয় নিয়েও তৈরি হয়েছে নানান রহস্য। নির্যাতিতার পরিবার যে চাদরে দেহ ঢাকা দেখেছেন আর যে ছবি আমাদের সংবাদ মাধ্যমের সামনে এসেছে তার রং বদলে গিয়েছে। 3 রং নিয়ে দানা বেঁধেছে রহস্য। যে ছবি আমাদের হাতে এসেছে সেখানে দেখা যাচ্ছে নিহত নির্যাতিতার দেহ ঢাকা রয়েছে নীল রঙের চাদরে। যদিও সত্যি বারবার চাদর বদল হয়েই থাকে, তাহলে কি প্রমাণ লোপাটের আশঙ্কা থেকে যাচ্ছে না? প্রশ্ন উঠছে। নিহত চিকিৎসকের মায়ের দাবি, 8 তারিখ রাতে হাসপাতালেই কেউ দেখেন তার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছিলেন। কিন্তু মৃতার মায়ের দাবি, তারা যখন প্রথমবার মেয়ের দেহ দেখেন তখন তার গায়ে ঢাকা ছিল সবুজ রঙের চাদর। যদিও এই ভাইরাল ভিডিওতে দেখা যায় তরুণী চিকিৎসকের দেহ নীল চাদরে ঢাকা। নির্যাতিতার মা বলেছেন, প্রথম 3টের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল, সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল রঙের চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছে। পরে একজন ফটো দেখেছে, সে নীল চাদর গায়ে দেওয়া।
আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ রঙের চাদর গায়ে দেওয়া, কিন্তু যখন নীল চাদর গায়ে দেওয়া তখন তার ওই বেড থেকে পা অনেক দূর। এই ফটোটাও আমরা দেখেছি এবং আমরা যখন দেখেছি তখন পাগুলো সামনে একদম পুরোপুরি সাজানো গোছানো। ওটা পুরো বোঝা যাচ্ছে যে কেউ সাজিয়ে গুছিয়ে একদম পুরো আমাদের দেখিয়েছে। অন্যদিকে গুজরাতের বন্যা পরিস্থিতি, নিহত 26, আগামী কয়েকদিনে আরও ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সারা ভারতবর্ষ জুড়ে বর্তমানে বৃষ্টিপাতের বিরাম নেই। ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। এবার পশ্চিম ভারতে গুজরাটেও বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিগত 3 দিনের অত্যাধিক বৃষ্টিপাতের ফলে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। বুধবার টানা চতুর্থ দিনে রাজ্যের বিভিন্ন অংশে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। ফলে গুজরাটের বিভিন্ন অংশ বন্যা কবলিত হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকা থেকে প্রায় 17,800 লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার মরবি জেলার হালভাদ তালুকের অন্তর্গত ধাওয়ানা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে। উপচে যাওয়া একটা ব্রিজ পার হওয়ার সময় এক ট্রাক্টর নিখোঁজ হয়ে গিয়েছে। এমনকি ভাদোদরায় বৃষ্টি কমে যাওয়ার পরেও বিশ্বামিত্র নদী পার ভেঙে যায়। এর ফলে শহরের বিস্তীর্ণ নিচু অংশ সম্পূর্ণরূপে প্লাবিত হয়েছে। ধন্যবাদ। আজকে স্থানীয় সংবাদ এখানেই শেষ করছি।